নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। দেখেন, আমি আজকে টাটকা একদম গলদা চিংড়ি নিয়ে চলে এসেছি। এগুলো আমাকে নদীর গলদা চিংড়ি, মানে দামোদর নদীর আর কি। কালকে আপনাকে দাদা জাল পাচ্ছিল, সেই জালে পাচ্ছে। দেখেন চিংড়ি মাছের সাইজটা খালি একবার দেখেন। এরা তো দাঁড়ালা চিংড়ি, আর এখানে ডিমা চিংড়িও আছে। দেখেন ছোটো চিংড়ি মাছটা কিন্তু ডিমে ভর্তি, এরা কিন্তু বড়ই চিংড়ি। এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি ভাপা রেসিপি তৈরি করব। চিংড়ি মাছের ভাপা সহজভাবে অল্প সময়ে কম উপকরণ দেওয়া, দেখতে যেমন সুন্দর হবো, খাইতেও বোতলও নিই। তাই চলেন রেসিপিটা তাড়াতাড়ি করে শুরু করি। দেখেন বন্ধুরা, আজকে আমি আপনাদের সঠিকভাবে চিংড়ি মাছ কাটা দেখাবো, তা আবার বটি দিয়া। অনেকে তো ছুরি দিয়া চাকু দিয়ে কত ক্যালি করে দেখান, আমাকে তো ক্যালি খুলি নাই। আমরা গ্রামের মানুষ, আমরা বটি দিয়ে ভালো কাটতে পারি। দেখেন আগে ওই যে শিং টিংগুলো সব হালাই দিয়া, তারপরে দুই পাশে যেরকম অন্য অন্য মাছ এরকম কানকোগুলো হালাই তাই এমন কানকো হালাই নেবেন। এবারে কবেন যে চিংড়ি মাছের আবার কানকো হালান লাগে নাকি? হালান লাগে, উপরে পুরো খোসা দিয়ে হালাই দেওয়া লাগে, কিন্তু আমি কানকোটা খালি কেন হালালাম এবারে কমু। উপরের এই অংশটুকু রাখছি যাতে ওই যে চিংড়ি মাছের মাথায় যে গিলুটা থাকে, এই গিলুটা যেন বাইরে না যায়। উপরে ওইটা হালা দিলে কিন্তু চিংড়ি মাছের গিলুটাও কিন্তু বাইরে চলে যাবো ধোয়ার সময়। আর এই যে সুরটারে আস্তে করে কাটে নিয়ে আর সুরের সাহায্যে আমি চিংড়ি মাছের মাথায় যে নোংরাটা থাকে সেটাও কিন্তু বার করে নেবো। দেখলেন তো কত সহজ, একটু খুচা দিয়ে বার করে হালাইছি। আপনাদের তো কয়ে বুঝতে পারতেছি কিনা জানি না, আপনার দেহে কিন্তু ভালো করে বুঝতে পারতেছেন যে কেমন বার করলাম। এবারে লেজার গুঁড়া একটু দানা কাটছি। লেজটা একটু দানা কাটার এইটাই কারণ, এখন আমি যে পিঠে যে নোংরাটা শিরা থাকে সেইটা হালামো। আর মাছই দেখেন তো কেমন জ্বালায় খাওয়া ধরছে। এবারে এই সুরটা দিয়েই কিন্তু এখানে দুইটা গেটি দুই দিকে চাইপা দইরা গেটিটা আর দেহটা যে মাঝখানে ফাঁকা ছিল এই ফাঁকা দিয়ে একটুখানি খোঁচা দিয়া তারপরে টান দিছি। ওই দেখেন আগে মাথাটা একটু ছুটাই নেবেন, তারপর টান দিবেন। দেখছেন চিংড়ি মাছের পিঠে কত বড় নোংরা ছিল। অনেকে তো জানেনই না যে চিংড়ি মাছের পিঠে এত বড় নোংরা থাকে। নোংরা সমেতই খায় নেন অনেকে, যারা জানেন না তারা। এবার গোটা চিংড়ি মাছটা সুন্দর করে আমি ছুলে নেবো। দেন নদীর পাকা চিংড়ি, রংটা দেখছেন পুরো নীল হয়ে গেছে গা। এদিকে আমার চিংড়ি মাছটা ছোলা হয়ে গেছে, এবার পিস পিস করে কাটে নি। আরেকটা কথা কই বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু আমি কাটার আগে সুন্দর করে ধুয়ে নিছিলাম, নাহলে নদীর চিংড়ি তো বালি লাগবো হেন নিগা। আর যে চিংড়ি মাছগুলো ডিম হয়েছিল সেগুলো কিন্তু ছুলুম না, না ছুলে এরকম করে কাইটে নেবো। আর সব কটা চিংড়ি আমি এভাবে কাইটে ধুয়ে আবার পরিষ্কার করে নেবো। এদিকে দেখেন উনানটা ধরায় বাচ্চা পাইছি, যেহেতু চিংড়ি মাছের বাপা রান্না করুম তাই এটা আমি বাতেই দিব আজকে বাপারা হইতে। চালের উপরে অতখানি জল নিছি। এদিকে দেখেন এই যে কইছি না ডিমালা চিংড়িগুলো কিন্তু ছুলুম না, ছুললে ডিমগুলো বাইরে হয়ে যাবো গা। হেন নিগা ডিমগুলো কিন্তু ছুলি নেই গা। এবার চিংড়ি মাছের বাপা নেই গেছে, মশলাটা রেডি করে হালি। বাপা যেহেতু রান্না করুম চিংড়ি মাছের, সর্ষা এনে লাগবোই লাগবো, সর্ষা ছাড়া কিন্তু বাপা অসম্পূর্ণ। দেন 2 চামচ কালা সর্ষা নিছি, হাফ চামচ জিরা নিছি, হাফ চামচ মৌরি, হাফ চামচ জোয়ান, আর নিছি হাফ চামচ গোবিন্দভোগের চাল, আর স্বাদ মতো নিছি শুকনা লঙ্কা। যে যেমন জাল খান হে হেমন জাল বুঝে লঙ্কাটা নিবেন। আর 1 চিমটে নুন আর হলুদ, এটা তো দিয়ে আপনারা সবাই জানেন। এই যে গোবিন্দভোগের চাল দিলাম, হেন নিগে কিন্তু তরকারি স্বাদটাই হয়ে যাবে অন্যরকম। আর কালা সর্ষাটা নিগে তো তরকারি যা জইবই। এবার চলেন এই সম্পূর্ণ মশলাগুলো রে সুন্দর করে নিপাস করে বাইরে নি। বাটতে একটু শক্ত হইব, যেহেতু ওই যে মৌরি আছে আর আপনার আছে গোবিন্দভোগের চাল আছে, তাই বাটতে একটু সময় লাগবো। সময় লাগলে কি আছে, যত সুন্দর নিপাস করে বাটতে পারবেন এই তরকারির স্বাদ তত বেশি বাইরে যাবো গা। এবার আমি বারবার করে বাইটে বাইটে একদম সুন্দর নিপাস একটা মশলা তৈরি করে এলাম। বন্ধুরা আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু এই মশলার সাথে পেঁয়াজ আদা রসুন কিছুই কিন্তু দেই নাই গা। শুধু শুকনো লঙ্কা সর্ষা জিরা মৌরি আর জোয়ান দিয়ে আর অল্প করে দিচ্ছে গোবিন্দভোগের চাল। এই মশলা দিয়ে কিন্তু আমি আজকে মশলাটা মানে চিংড়ি মাছের বাপা রেসিপিটা তৈরি করুন। দেখছেন আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার সর্ষা মানে মশলাটা পুরো বাটা হয়ে গেল গা। দেখেন কি সুন্দর মিহি হয়েছে আমার মশলাটা, আপনাদের দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর নিপাস করে আমি বাটছি। 5 বাটা লাগছে আমার এমন নিপাস করতে। আরো বাটলে কিন্তু আরো নিপাস হইব, আরো স্বাদ বাড়বো, কিন্তু আমার এখন আর বাটতে ইচ্ছা করা যাচ্ছে না। ওইদিকে ভাত প্রায় হওয়ার মুহূর্তে, তাড়াতাড়ি করে দিয়ে না সাথে পারলে ভাতেই যাবো, তরকারি কিন্তু আবার হইব না। বাটা মশলাটা দেন আমি তো প্লেটের মধ্যে উঠাই হালাইছি। এবার চলেন দেখি ভাতের কি পরিস্থিতি। দেন ভাতটা কিন্তু উতরে গেছে,
কিন্তু ওখানে তো আর মাছের ওই বাটিটা ধোয়া যাব না, ভাতটা একটু ফুটুক, জলটা একটু কমুক, তারপর দেবো। এদিকে ততক্ষণে মাছে মশলাটা রেডি করে হলাই। দেন মাছের মধ্যে বাটির মশলাটা দিয়ে দিলাম। এবার দেবো হাফ চামচ নুন, যেহেতু সর্ষে বাটায় নুন আছে তাই এখানে নুনটা একটু কম করে দেবো। হাফ চামচ দিলাম ওদিকে আমি হলুদ, আর 4-5টা শুকনো কাঁচা লঙ্কা মুখটা ফাইরে রাখছিলাম, সেই লঙ্কাটা দিলাম। আর দেবো সর্ষের তেল। ব্যাস, আজকে রান্নার এই হচ্ছে উপকরণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে নিছি, সামান্য পরিমাণে জল দিছি, 1 কাপের মতন। দেখেন এই জলে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে যাব আর সবার খাওয়া হয়ে যাব। এবার দাঁড়ান দেখি ভাতটা কদ্দূর রইল। দেখেন ভাতটা আমি 10 মিনিট জাল দিছি, 10 মিনিট পরে কিন্তু ভাতের আমার ঝোল প্রায় শুকায় গেছে, কিন্তু ভাত ফুটে নাই। ভাত কিন্তু আমার এখানে 80% সিদ্ধ হয়েছে, মানে 80% ভাতটা আর কি ফুটছে, আর 20% বাকি। এদিকে দেখেন মাঝখানে কত সুন্দর জল রয়েছে না, ওইটুক জলে রান্নাটা হয়েছে, মানে তরকারি রান্নাটা হয়েছে বোগা। পাইব না জোরে জলের মধ্যে চুবাই দেবো। মাঝখানে একটুখানি ভাতের এটা ফাঁকা কইরা তারপর দিছি তরকারি বাটিটা বসাইয়া। অবশ্য তরকারি বাটিটা একটু গভীর পাত্র নিবেন, গভীর পাত্র ছাড়া কিন্তু এই তরকারিটা ভালো হইব না। দিছি ঢাকা দিয়া আমি আধা ঘন্টা রেখে দিছি। পাত্রটা বসানোর পরে আমার জলটা শুকাতে লাগছে 10 মিনিট, আর 20 মিনিট আমি এই যে গরম ভাতের ভাপের উপরে তরকারি রেখে দিছিলাম। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, দেখে কত লোভনীয় লাগতেছে না, দেখেন তো। আর যেই ঢাকনাটা উল্টাইছি বন্ধুরা, কি কমু, এত সুন্দর একটা ঝাঁজ বেড়েছে। সর্ষের যেমন ঝাঁজ বেড়েছে, তেমন ওই যে মৌরি আর যে গোবিন্দভোগের চালের যে সেন্ট, সেই সেন্টে পুরো এলাকাটা ময়ময় হয়ে গেছে। এবার আমি তো খুন্তি দিয়ে নাই রে পুরো তরকারিটা একসাথে মিশাই নিয়ে চলেন। দেন পুরো তরকারিটা মিশাই নেওয়ার পরে খালি রংটা একবার দেখেন, কত সুন্দর লোভনীয় দেখাইতেছে। আর কত সহজ রান্না, কত চটপট হয়ে যায়। মানে এটা চাপাই দিয়ে আপনি হাতের কাছে 1 টাকা 2টা করে আসতে পারবেন, দেখছেন। আর যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে, ওই দেখেন বন্ধুরা টিকটিকি তো টিকটিক করছে। যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলেন না। এদিকে দেখেন আমার ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আর এই যে চিংড়ি বাপা, কন দিয়ে কেমন তাহলে জমে যাব। দাঁড়ান এবার প্লেটে আমাকে ভাত বেড়েনি, এই গরম গরম ভাত দিয়া চিংড়ি বাপা কেমন সাথে খায়, খালি আবার খালি আপনার দেখেন। আপনারা ভাত বেড়ে নিলাম 2 আতা, এবার তরকারি উঠায়নি। ওহ কালারটা খালি একবার দেখেন, আর এত সুন্দর ঝাঁঝালো একটা সুগন্ধ, হের তো কোনো তুলনাই নাই। চিংড়ি মাছগুলো ছোট ছোট করে ধরে একটা কারণ, অল্প চিংড়ি হলেও অনেকজন মানে মানুষ মিলে খাইতে পারবেন। আর ভিতরে পুরো তেল মশলায় মমো করবো, আর খাইতে হবে দুর্দান্ত স্বাদ। এরকম করে কিন্তু আপনারা গোটা চিংড়ি দিয়েও বাপাইতে পারেন, সেক্ষেত্রে একটু টিফিন বাটিতে করে দিবেন আর একটু সময়টা বেশি রাখবেন, দেখবেন দারুণ। দেখেন বন্ধুরা আমার চিংড়ি মাছের বাপা রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা তো দেখলেনই, এই যে ভাতের মধ্যে আমি কেমন চিংড়ি মাছটা বাপাইলাম, তাহলে খাইয়ে দিলাম কেমন স্বাদ হয়েছে। গরম গরম ভাত আর এই যে চিংড়ি মাছের বাপা। তাহলে খাওয়াটা শুরু করি। আর দেখতে এত সুন্দর হয়েছে, খাইতে না জানি কত সুন্দর হয়েছে। যখন বাপাটা উল্টাইছিলাম এত সুন্দর সুগন্ধ দিছিল, মনে হচ্ছে তখনই খাইনি, সুগন্ধেই তো অর্ধেক পেট ভরে গেছে। তাই খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। চিংড়ি মাছ আরো অনেক রকম করে বাপানো যায়, কিন্তু আমার খাওয়া এই চিংড়ি ব্যাপারে সব থেকে সেরা, এত স্বাদ হয়েছে। আর চিংড়িটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। আমার সাথে চিংড়ির দ্বারা বাইরে এলো না বন্ধুরা, বাইরে এলো না। যাই হোক, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণ নমস্কার।